স্বাগতম। পঞ্চগড় সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালীন দুর্যোগকালীন সময়ে সবাই বাসায় নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, আর সব বাসার বয়স্কদের ব্যক্তিদের সাথে এবং শিশুদের প্রতি খেয়াল রাখবে। আমাদের কলেজের অফিসিয়াল যে ফেসবুক পেজ পঞ্চগড় গভ কলেজ, সেটা তুমি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত এখানে শিক্ষকরা আমাদের অনলাইন ক্লাস তোমাদের প্রতিটা বিষয়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছেন শিক্ষকরা। আমি দেবজ্যোতি বিশ্বাস, প্রভাষক হিসাব বিজ্ঞান, পঞ্চগড় সরকারি কলেজ। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমার ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টটি আমাদের বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটা বেছে নিয়েছি সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস। যে চ্যাপ্টারটা আমরা আজকে নেওয়া হয়েছে তোমার জন্য সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। আমরা এই চ্যাপ্টার শুরুতে কিছু প্রারম্ভিক আলোচনা করব। প্রারম্ভিক আলোচনার সুবিধার্থে অবচয় সংজ্ঞা দেখো কি বলছে, ডেপ্রিসিয়েশনের সংজ্ঞা। এই চ্যাপ্টারটা মূলত অবচয় নিয়ে, ডেপ্রিসিয়েশন বেস। তাহলে অবচয় হলো একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। প্ল্যান্ট সম্পত্তির ক্রয়মূল্যকে তার কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গতভাবে খরচ হিসেবে বন্টন করে দেওয়ার প্রক্রিয়াকে অবচয় বলা হয়। এফএসবির মতে, এফএসবি বলতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এর মতে, যে সময়ে নির্দিষ্ট সম্পত্তি ব্যবহার করা হয় সেই সময় ধরে সম্পত্তির ব্যয়ের সুষ্ঠু ও যথাযথ বন্টন করা হলো অবচয়। আচ্ছা, যে সময়ে নির্দিষ্ট সম্পত্তি ব্যবহার করা হয় সেই সময় ধরে সম্পত্তির ব্যয়ের সুষ্ঠু ও যথাযথ বন্টন করা হলো অবচয়। অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ। IAS 4 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মতে উল্লেখিত সংজ্ঞা পর্যালোচনা করলে অবচয়ের সাথে জড়িত 4টি উপাদান দেখা যায়। 1 নম্বর হচ্ছে ক্রয় মূল্য, কস্ট, অবচয়যোগ্য মূল্য। 2 হচ্ছে কি ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু বলতে আমরা কি বুঝি? ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে কি কোন সম্পত্তির ক্রয় মূল্য হতে ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য নির্ধারণ করা হয়। কোন সম্পত্তির ক্রয় মূল্য হতে ভগ্নাংশের মূল্য বাদ দিলে কি পাওয়া যায়? অবচয়যোগ্য মূল্য পাওয়া যায়, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। ইউজফুল লাইফ হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল হচ্ছে কি সম্পত্তি তুমি কতদিন বা কতকাল যাবত সম্পত্তি তুমি ব্যবহার করতে পারবো আমরা, সেটা হচ্ছে আয়ুষ্কাল। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কি রেসিডিয়াল ভ্যালু। সম্পত্তি বিক্রি করার সময় যে দাম পাওয়া যায় সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তি বিক্রি করার সময় যে দাম পাওয়া যাবে সেটা হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য। আচ্ছা, এই হচ্ছে আমার প্রারম্ভিক আলোচনার সুবিধার্থে তোমাদের আমি আলোচনা করা হয়েছে। অবচয় দার্যের পদ্ধতিসমূহ। অবচয় দার্যের পদ্ধতিসমূহ কি? মেথডস অফ চার্জিং ডেপ্রিসিয়েশন। কোন কোন পদ্ধতিতে আমরা অবচয় দার্য করব? 1 নম্বর পদ্ধতি দেখো, সরলরৈখিক পদ্ধতি, যেটাকে বলি আমরা স্ট্রেট লাইন মেথড। এটা যদি সংজ্ঞা বলি, যে পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে আমরা সরলরৈখিক পদ্ধতি বা স্থির পদ্ধতি বলা হয়। যে পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে সরলরৈখিক পদ্ধতি বা স্থির পদ্ধতি বলা হয়। এখন দেখো, অবচয় দার্যের সূত্র কি হতে পারে? ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, অথবা ডিবি ডিভাইডেড বাই এন। ডিবি বলতে বোঝানো হচ্ছে এখানে ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডিবি বলতে বোঝানো হয়েছে এখানে কি ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু আমরা কি বের করব? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। আচ্ছা, এন দিয়ে বোঝানো হচ্ছে কি নাম্বার অফ ইউজফুল লাইফ। স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছর অবচয় কি থাকবে? সমান থাকবে। আমরা যদি আবার বলি যে পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে সরলরৈখিক বা স্থিরস্থিতি বলা হয়। সূত্র কি হবে? ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, অথবা ডিবি ডিভাইডেড বাই এন। আমরা ডিবি বলতে কি বুঝি? ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু কিভাবে বের করব? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। ওকে,
আর n ইকুয়াল টু নাম্বার অফ ইউজফুল লাইফ। এখন 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেটাকে বলি আমরা ডিমিনিশিং, রিডিউসিং বা রিটেন ডাউন অথবা বুক ভ্যালু মেথড। এটা অনেকগুলো নাম আছে। এটাকে হচ্ছে ডিমিনিশিং, একটা হচ্ছে রিডিউসিং, একটা হচ্ছে রিটেন ডাউন, আর একটা হচ্ছে কি বুক ভ্যালু মেথড। এটা সংজ্ঞা যদি বলি আমরা, যে পদ্ধতিতে সম্পত্তি হ্রাসপ্রাপ্ত মূল্যের বা বুক ভ্যালুর উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সম্পত্তি হ্রাসপ্রাপ্ত মূল্যের বা বুক ভ্যালুর উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। দেখো, আমরা বুক ভ্যালু বলতে কি বুঝি? বুক ভ্যালু বলতে সেই সম্পত্তির ক্রয়মূল্য থেকে অবচয় সঞ্চিতি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বিয়োগফলকে বোঝায়। আমরা বুক ভ্যালু বলতে কি বুঝি? সম্পত্তির কস্ট প্রাইস থেকে যদি আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে আমার কাছে কি বুক ভ্যালু। আচ্ছা, এখন অবচয়ের হারের সূত্র কি বের করবে? দেখো, রেট অফ ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু 1/n ইনটু 100 ইনটু 2। আচ্ছা, রেট অফ ডেপ্রিসিয়েশন বের করব কিভাবে বের করব? রেট অফ ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে বের করব? 1/n ইনটু 100 ইনটু 2। আর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিভাবে বের করব? দেখো, বুক ভ্যালু ইনটু রেট। এই হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করার পদ্ধতি। ঠিক আছে, দেখতে পারতেছো তো? 3 নম্বর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, অ্যাক্টিভিটি অফ ইউনিটস অফ প্রোডাকশন মেথড। 3 নম্বর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, অ্যাক্টিভিটি অথবা ইউনিটস অফ প্রোডাকশন মেথড। এখানে কি বলছে দেখো, যে পদ্ধতিতে সময়কে বিবেচনা না করে শুধু সম্পত্তির ব্যবহারের ফলাফলের ধারণাকে বিবেচনা করে অবচয় নির্ণয় করা হয় তাকে উৎপাদন একক পদ্ধতি বলে। আমরা যদি বলতে পারি কি, যে পদ্ধতিতে সময়কে বিবেচনা না করে শুধু সম্পত্তির ব্যবহারের ফলাফলের ধারণাকে বিবেচনা করে অবচয় নির্ণয় করা হয় তাকে উৎপাদন একক পদ্ধতি বলে। অবচয় হার নির্ণয়ের সূত্র কি হবে? দেখো, রেট অফ ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু ডিবি ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। ডিবি হচ্ছে কি ডেপ্রিসিয়েবল ভ্যালু, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। অবচয়যোগ্য মূল্য, ডিবি হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। এখানে দেখো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কে বের করবে? দেখো, প্রোডাকশন ইউনিট ডিউরিং দ্য পিরিয়ড ইনটু রেট অফ ডেপ্রিসিয়েশন। আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কে বের করব প্রোডাকশন ইউনিট ইনটু ডিউরিং দ্য পিরিয়ড ইনটু রেট অফ ডেপ্রিসিয়েশন। এই হচ্ছে উৎপাদন একক পদ্ধতির অবচয় নির্ধারণের পদ্ধতি সূত্র। এখন তোমরা যখন ভিডিও টিউটোরিয়ালে দেখবে তখন সঙ্গে সঙ্গে খাতায় এগুলো নোট রেখে দিবে তোমরা, তাহলে তোমাদের অঙ্কটা করতে বা বুঝতে অনেক সুবিধা হবে। আমরা যদি আবার বলি, দেখো, অবচয় নির্ণয় সূত্র কি বের করব? ডিবি ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কে বের করব? প্রোডাকশন ইউনিট ডিউরিং দ্য পিরিয়ড ইনটু রেট অফ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? দেখো, আমরা এখন বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি দেখব, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। যে পদ্ধতিতে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কালের বর্ষ সংখ্যা দ্বারা সমষ্টি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করা হয় তাকে আমরা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য বলতে ডেপ্রিসিয়েবল ভ্যালুকে আয়ুষ্কালের বর্ষ সংখ্যা সমষ্টি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করা হয় তাকে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি বলে। অবচয় নির্ণয় সূত্র কি ছিল? দেখো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু n মাইনাস ওয়াই ডিভাইডেড বাই সামেশন ই ইনটু সি মাইনাস এস। আবার যদি বলি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সূত্র হচ্ছে n মাইনাস ওয়াই ডিভাইডেড বাই সামেশন ই ইনটু সি মাইনাস এস ইকুয়াল টু, আবার যদি অথবা ডিবি ইনটু n মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ই। আচ্ছা, আর n equal to estimated life of assets, y equal to number of year prior to depreciation year, e equal to sum of the digit of useful year, db equal to depreciable value cost minus salvage value। এই হচ্ছে তোমাদের বর্ষ সংখ্যার পদ্ধতি সমষ্টির সূত্র। আমরা যদি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বলতে কি বুঝি? n minus y divided by summation e into c minus s db equal to into n minus y divided by e। এখন আমরা বার্ষিক বা সমষ্টি পদ্ধতি অ্যানুইটি মেথডের দেখব।
যে পদ্ধতিতে সম্পত্তির ক্রয়মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে সুদ যোগ করে বছরান্তে সম্পত্তির মূল্য ও সুদের সমষ্টি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অবচয় হিসেবে ধার্য করা হয় তাকে বার্ষিক সমকিস্তি পদ্ধতি বলে। দেখো, যে পদ্ধতিতে সম্পত্তির ক্রয়মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে সুদ যোগ করে বছরান্তে সম্পত্তির মূল্য ও সুদের সমষ্টি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অবচয় হিসেবে ধার্য করা হয় তাকে বার্ষিক সমকিস্তি পদ্ধতি বলে। বার্ষিকীর তালিকা দেখো, অ্যানুয়াল টেবিলের সাহায্যে অবচয় হার নির্ণয় করা হয়। আচ্ছা, অবচয় নির্ণয় সূত্র PB equal to A divided by I 1 divided by 1 plus I n. Here দেখো, PB equal to present value of assets, A equal to amount of unity, n equal to number of useful life, I দিয়ে বোঝানো হচ্ছে rate of interest। এই হচ্ছে বার্ষিক বা সমকিস্তি পদ্ধতিতে অ্যানুইটি মেথডের অবচয় নির্ণয়ের সূত্র। তোমরা যখন খাতায় যখন অঙ্কটা দেখবে, ভিডিও টিউটোরিয়াল দেখবে, তা খাতায় এই জিনিসগুলা সূত্রগুলা খাতায় নোট রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অঙ্কতে চলে যাব। আমরা গত ক্লাসে আমরা তোমার অঙ্ক নিয়ে আলোচনা করে একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি অঙ্ক আলোচনা করব, যেটা প্রবলেম 2। এখন এটা এনইউ বিবি অনার্স 2011 সালে, 2007 সালে এবং 2005 সালে আসছে অঙ্কটা। আজকে আমাদের যেহেতু 2 নম্বর ক্লাস, এটা তোমার 2 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। প্রথমে আমরা প্রথমটা ভালো করে পড়ি দেখি। Eastern Construction Company purchased a mixer machine on January 1, 2008 for $2,90,000. The machine is expected to have a useful life of 5 years and a residual bill of $20,000. The company engineer estimated that the mixer machine will have a useful life of 7,500 hours. It was used 1,500 in 2008, 2,625 hours in 2009, 2,250 hours in 2010, 750 hours in 2011, and 375 hours in 2012. The company earned 31 December each year. আমার গতদিনের 1 নম্বর অঙ্কের সাথে গত ক্লাসে যে আমরা অঙ্ক আলোচনা করেছিলাম সেটার সাথে দাগটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ আছে, শুধু রেকর্ডটা চেঞ্জ হয়েছে। দেখো রেকর্ড কি বলছে, compute the depreciation expenses for 2008 to 2012 using the following 3 methods: straight line method, production and double decline balance method. আচ্ছা, এখন দেখো আমরা প্রথম ডাকটা যদি পড়ি নেই, ডাকটা ভালো করে পড়লাম, আমরা পড়ার পর রিকোয়ারমেন্ট বুঝতে পারলাম কি করতে বলা হয়েছে। compute the depreciation expenses for 2002 2012 using the following 3 methods: a straight line, production and double decline balance. আমরা এখন সমাধানে চলে গেলাম। দেখো, যেহেতু প্রথম আমাকে বের করতে বলছে যে রিকোয়ারমেন্ট 1 ছিল কি স্ট্রেট লাইন মেথডে। আচ্ছা, তাহলে দেখি এখন আমরা কি বলছে। সলিউশন, ডেপ্রিসিয়েবল ভ্যালু ডিবি, সংক্ষেপে ডিবি প্রকাশ করা হয়। আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু অবচয়যোগ্য মূল্যকে বের করি, কস্ট থেকে যে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে দিই, তাহলে আমার বের হচ্ছে কি ডেপ্রিসিয়েবল ভ্যালু, যেটাকে বলি অবচয়যোগ্য মূল্য। আজকে প্রশ্নে কস্ট ছিল 2,90,000 টাকা, মেশিনটা কেনা হয়েছিল 2,90,000 টাকা দিয়ে। সেলভেজ ভ্যালু হচ্ছে ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল 20,000, আনসার হচ্ছে কত 2,70,000। এন দিয়ে বোঝানো হচ্ছে নাম্বার অফ এস্টিমেট ইউজফুল লাইফ, মানে মেশিনটি আয়ুষ্কাল কতদিন থাকবে, 5 ইয়ার্স। রিকোয়ারমেন্ট 1 ছিল কি ক্যালকুলেশন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। আমরা স্ট্রেট লাইন মেথডে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বার্ষিক অবচয় বের করব কিভাবে, ডিবি ডিভাইডেড বাই এন। ডিবি হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, আমরা যে একটু আগে বের করলাম 2,70,000। এন দিয়ে বোঝানো হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার হচ্ছে 5, 2,70,000 ডিভাইডেড বাই 5 ইয়ার্স, কত বের হবো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 54,000। আমরা জানি স্ট্রেট লাইন মেথডে সরলরৈখিক পদ্ধতিতে বা স্থিরকিস্তি পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় কি থাকে, সমান থাকে। এই জন্য স্ট্রেট লাইন মেথডে আজকের অঙ্কতে অবচয় কত বের হয়েছে 54,000 প্রতি বছর, পার ইয়ার 54,000, 54,000 টাকা। এখন আমরাকে করতে বলছে ডেপ্রিসিয়েশন শিডিউল। দেখো প্রশ্ন, ডেপ্রিসিয়েশন শিডিউল, ইয়ার, কস্ট, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু। আচ্ছা, ইয়ার ছিল 2008, 2009, 2010, 2011, 2012। কস্ট প্রতি বছর 2,90,000, 2,90,000, 2,90,000, 2,90,000।
ডেপ্রিসিয়েশন আমরা যে একটু আগে যে বের করলাম আমরা একটু আগে যে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কত বের করেছি আমরা 54,000 সব ইয়ারে 54,000 টাকা করে। আর অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন কিভাবে বের করি? প্রথম বছর ডেপ্রিসিয়েশন ছিল 54,000, এখানে এখন 54,000, তারপর প্রথম বছর অবচয় এবং দ্বিতীয় বছর অবচয় যোগ করে হবে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন। দেখো 54,000 এবং 54,000 দুই বছরের যোগফল হয়েছে 1,08,000। এখন 1,08,000 এর সাথে আবার এই 54,000 যোগ করব। 1,08,000 এই 54,000 যোগ করলে হবে 1,62,000। আবার 1,62,000 এর সাথে যোগ করব 54,000। 1,62,000 54 যোগ করলে হবে 2,16,000। 2,16,000 এর সাথে যোগ করব 54,000, যোগফল হবে 2,70,000। এই হচ্ছে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অবচয় সঞ্চিতি, মানে প্রত্যেক বছর বছর যোগ করে 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 অবচয় সঞ্চিতি নির্ধারণ করা হয়। ক্যারিং ভ্যালু, আসো ক্যারিং ভ্যালু হচ্ছে কিভাবে বের করব আমরা ক্যারিং ভ্যালু? কস্ট থেকে আমি মাইনাস করব কি? কস্ট থেকে মাইনাস করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কস্ট থেকে কোন ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমার ক্যারিং ভ্যালু বের হয়ে যাবে। যেমন প্রথম সালের 2008 সালে কস্ট ছিল 2,90,000, সেখান থেকে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 54,000 মাইনাস করলে আমার ক্যারিং ভ্যালু বের হলো 2,36,000। ঠিক তদ্রুপ দেখো 2010 সালের জন্য কস্ট 2,90,000, এখান থেকে যে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন 1,62,000 আমরা মাইনাস করি, তার ক্যারিং ভ্যালু বের হবে 1,28,000। ঠিক একই রকম 2011 সাল বের করব আমরা। এখন দেখো 2012 সালের কস্ট ছিল 2,90,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 2,70,000, ক্যারিং ভ্যালু কত? 20,000। তার মানে 2,90,000 থেকে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন 2,70,000 বাদ দিলে আমার ক্যারিং ভ্যালু 20,000 টাকা বের হয়েছে। এখন দেখো নিচে কি বলছে, 2012 সাল শেষে ক্যারিং ভ্যালু সম্পত্তির সেলভেজ ভ্যালুর সমান হয়, অর্থাৎ 20,000 টাকা। আমরা প্রশ্ন পড়ে পেয়েছি কি সেলভেজ ভ্যালু ভগ্নাংশ মূল্য 20,000 টাকা। এখন দেখো ক্যারিং ভ্যালু শেষে 2012 সাল শেষে ক্যারিং ভ্যালু সম্পত্তির সেলভেজ ভ্যালুর সমান হয়, অর্থাৎ 20,000 টাকা। তোমরা যখন প্রশ্নটা পড়বে, পড়ার পরে যখন আমরা অঙ্কটা ভিডিও টিউটোরিয়ালটা দেখবে, তোমরা কিছু সময়ের সঙ্গে সঙ্গে খাতায় ভিডিও টিউটোরিয়াল পজ করে খাতায় ওই অঙ্কগুলা লিখে ফেলবে, তাহলে তোমার খাতায় নোট আকারে থাকবে এটা। এখন দেখো একটু সবাই নোট করে ফেলবে খাতায়। রিকোয়ারমেন্ট বি বলছে প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড কি বের করে দেখো, ডেপ্রিসিয়েশন পার বার, উৎপাদন পদ্ধতি প্রোডাকশন মেথড। ডেপ্রিসিয়েশনের ঘন্টা বের করতে হয় প্রোডাকশন মেথডটা, অবচয়টা। ডেপ্রিসিয়েশন পার বার ডিবি ডিভাইডেড বাই টোটাল আউটপুট আওয়ার, ডিবি ডিভাইড বাই টোটাল আউটপুট আওয়ার। ডিবি হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, আমরা যে একটু আগে স্ট্রেট লাইন মেথডে বের করলাম 2,70,000, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের। আর টোটাল আউটপুট আওয়ার, এই মেশিনটা কত সময় কার্যকর চলবে। আজকে প্রশ্ন পড়ে তুমি কিন্তু মনে আছে নাকি দেখো, প্রশ্ন পড়ে আমরা কিন্তু পেয়েছি মেশিনটা কার্যকর আয়ুষ্কাল ছিল 5 বছর এবং মেশিনটি চলবে কিন্তু 7,500 আওয়ার্স। টোটাল আউটপুট হওয়ার ঘন্টা চলবে 7,500 ঘন্টা। ডেপ্রিসিয়েশন প্রতি ঘন্টা বের হয়েছে 36। কে 36 বের হলো? 2,70,000 টাকা থেকে 2,70,000 টাকাকে আমি 7,500 দিয়ে ভাগ দিলে আমার প্রতি ঘন্টায় বের হয়েছে 36। আচ্ছা, এখন আমি ঠিক তদ্রু আবার ডেপ্রিসিয়েশন শিডিউল করব। দেখো ইয়ার, কস্ট, ডেপ্রিসিয়েশন পার আওয়ার, ডেপ্রিসিয়েশন পার আওয়ার, ওয়ার্কিং আওয়ার, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু। এখন দেখো ইয়ার হচ্ছে এক নম্বর কলাম, কস্ট 2 নম্বর কলাম, ডেপ্রিসিয়েশন পার 3 নম্বর কলাম, ওয়ার্কিং আওয়ার 4 নম্বর কলাম, ডেপ্রিসিয়েশন 5 নম্বর কলাম, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন 6 নম্বর কলাম, ক্যারিং ভ্যালু 7 নম্বর কলাম। তো আমার ইয়ার শুরু 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত ইয়ার। কস্ট তো তুমি একটু আগে দেখেছো, আমার কস্ট ছিল 2,90,000, সব সালের জন্য 2,90,000। ডেপ্রিসিয়েশন পার আওয়ার 36। কিভাবে বের করলাম? এই দেখো আমার ডেপ্রিসিয়েশন পার আওয়ার 36 বের হয়েছে। আচ্ছা, ওয়ার্কিং আওয়ার প্রশ্ন দেওয়া ছিল 2008 সালে তুমি কাজ করেছো 1500 ঘন্টা, 2009 সালে কাজ করা হয়েছে মেশিনের 2,625 আওয়ার্স, 2010 সালে কাজ করা হয়েছে 2,250 ঘন্টা, 2011 সালে কাজ করা হয়েছে 750 ঘন্টা এবং 2012 সালে কাজ করা 375 ঘন্টা। এইটা আমি কিন্তু প্রশ্ন থেকে পেয়েছি ওয়ার্কিং আওয়ারটা। আচ্ছা, ডেপ্রিসিয়েশন, অবচয় আমরা কিভাবে বের করব? অবচয় দেখো, যেহেতু এটা ঘন্টা প্রতি উৎপাদন, মানে ঘন্টা প্রতি অবচয় বের করব আমরা। 5 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম আর 4 নম্বর কলাম গুণ হবে। 3 নম্বর কলাম হচ্ছে 36, প্রতি ঘন্টায় অবচয় 36 ঘন্টা, যেহেতু 1500 ঘন্টা চলেছে 1500 ইন্টু 36 হবে 54,000।
3 into 4 3 into 4 বলতে বোঝানো 3 নম্বর কলামের সাথে 4 নম্বর কলামের গুণফল। ঠিক একই রকম 2009 সালের 36 প্রতি ঘন্টায় 36 টাকা যদি হয়, তো 2625 ঘন্টায় 36 এর সাথে 2625 ঘন্টা গুণ দিলে হবে 94,500। একই রকম 2010 সাল বের করব আমরা। 2011 সালে দেখো ডেপ্রিসিয়েশন পার আওয়ার 36, ওয়ার্কিং আওয়ার ছিল 750 ঘন্টা। 750 ঘন্টার সাথে যে প্রতি ঘন্টা অবচয়ে 36 দিয়ে গুণ দিই, আমার বের হবে ডেপ্রিসিয়েশন 27,000। আচ্ছা, ঠিক একই রকম 2012 সালে বের করব 375 এর সাথে 36 এর গুণ দিয়ে অবচয় বের হবে ডেপ্রিসিয়েশন 13,500। এবং ডেপ্রিসিয়েশন গড়টাকে ফলো করে আমরা বের করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড কিভাবে বের করছি? 6 নম্বর কলাম ইকুয়াল টু 5 যোগ 5, আমরা 5 নম্বরের সাথে 5 নম্বর কলাম যোগ করব। যেমন কিভাবে দেখো, এখানে 54,000 54,000 যোগ 94,500 হচ্ছে 1,48,500। আবার 94,500 সাথে তুমি 81,000 যোগ করো, যোগফল হবে তোমার 2,29,500। তার মানে 1,48,500 সাথে তুমি যোগ করছো 81,000, 2,29,500, 2,29,500 সাথে তুমি যোগ করবা 27,000, তো বের হবে 2,56,500। এটার সাথে যোগ করবো আবার 13,500, মানে 2,56,500 সাথে যোগ করবো 13,500, যোগফল হবে 2,70,000, যেটা আমরা একটু আগে স্টেটমেন্ট মেথড তোমাদেরকে বুঝিয়েছিলাম। ক্যারিং ভ্যালু 7 equal 2 minus 6, 2 বলতে কি কস্ট, কস্ট থেকে মাইনাস করব কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। যেমন কস্ট ছিল কত 2008 সালে 2,90,000, এখান থেকে মাইনাস করলাম কত 54,000, আনসার কত হলো ক্যারিং ভ্যালু? ক্যারিং ভ্যালু হয়েছে 2,36,000। ঠিক একই রকম 2009 সাল বের করবো আমরা। এখন 2010 সালের কস্ট ছিল 2,90,000, এখান থেকে মাইনাস করব আমরা তোমার মাইনাস করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মাইনাস করব কত 2,29,500। কস্ট থেকে অ্যাকুমুলেটেড বাদ দিলে আমার ক্যারিং ভ্যালু 60,500 বের হয়ে যাবে। ঠিক একই রকম 2011 সাল বের করবো আমরা। 2012 সালের কস্ট ছিল 2,90,000, তার সাথে মাইনাস করবো আমরা অ্যাকুমুলেটেড 2,70,000, আমার ক্যারিং ভ্যালু বের হলো কত 20,000। তখন যখন তোমরা খাতাটা সঙ্গে সঙ্গে কিন্তু খাতায় নোট লিখে ফেলতে হবে, তোমাকে অঙ্কটা আনসারটা খাতায় লিখে ফেলতে হবে, বুঝতে তাহলে তোমাদের প্রপারলি বুঝতে সুবিধা হবে। এখন আমরা রিকোয়ারমেন্ট সি বাকি অংশটুকু দেখি কি বলছে। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, মানে দ্বিগুণ জের পদ্ধতিতে। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে দেখো আমাকে যেহেতু প্রশ্নের ডাকে ডেপ্রিসিয়েশন রেট দেওয়া নাই, আমরা জানি ক্রমহ্রাস সমান জের পদ্ধতি, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড ক্রমহ্রাস জের পদ্ধতি বা দ্বিগুণ জের পদ্ধতি। যেহেতু ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে তোমার প্রশ্নতে আজকের ডেপ্রিসিয়েশন রেট দেওয়া নাই, অবচয়ের হার দেওয়া নাই, এই জন্য আমাকে ক্যালকুলেশন করে প্রথমে আমাকে অবচয়ের হার বের করতে হয়েছে, তারপর আমি অবচয় ডেপ্রিসিয়েশনটা বের করেছি। দেখো ডেপ্রিসিয়েশন রেট বের করার অবচয় হার বের করার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই n ইনটু 100, 1 ডিভাইডেড বাই n ইনটু 100, 1 divided by n, n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ইউজফুল লাইফ, প্রশ্নে আজকে দেওয়া আছে নাম্বার অফ ইউজফুল লাইফ 5 ইয়ার্স, 1 by 5 into 100 equal to 20%, যেহেতু 100 দিয়ে প্রকাশ করা হয়েছে তো শতকরা 20%, যেহেতু দ্বিগুণ জের পদ্ধতি ইনটু 2। আমরা যখন ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে বের করব দ্বিগুণ জের পদ্ধতি, তখন 2 দিয়ে গুণ হবে 20% 2, অবচয়ের রেট বের হয়েছে, ডেপ্রিসিয়েশন রেট বের হয়েছে 40%। আচ্ছা, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে কিন্তু অবচয়ের রেট প্রশ্ন দেওয়া থাকে, কিন্তু প্রশ্ন দেওয়া না থাকলে কিন্তু আমাকে অবচয় হার বের করতে হবে। আমরা যেভাবে অবচয় হার বের করেছি ঠিক সে কি একই রকম অবচয় হার বের করতে হবে। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে অবচয় হার সাধারণ হারের দ্বিগুণ, এই যে বললাম না ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে অবচয় হার বের হয়েছিল 20%, কিন্তু সাধারণ হারের দ্বিগুণ, এই জন্য 2 দিয়ে গুণ দিয়ে আমাদের অবচয় হার বের হয়েছে 40%। এখন দেখো ডেপ্রিসিয়েশন শিডিউল, ইয়ার, বিগিনিং ক্যারিং ভ্যালু, রেট, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এন্ডিং ক্যারিং ভ্যালু। আচ্ছা, তো দেখো ইয়ার তো 1 নম্বর 1 2 3 4, ডেপ্রিসিয়েশন 4 নম্বর কলাম, এখন ডেপ্রিসিয়েশন 5 নম্বর কলাম, এন্ডিং ক্যারিং ভ্যালু 6 নম্বর কলাম দিয়ে প্রকাশ করা হয়েছে। দেখো আমরা ইয়ার 2008 2009 2010 11 12 সাল সাজের বিগিনিং ক্যারিং ভ্যালু দেখো এটা কিভাবে বের করবে। দেখো আমরা প্রথম ছিল ক বিগিনিং ছিল 2,90,000, রেট ছিল ডেপ্রিসিয়েশন রেট ছিল 3 নম্বর কলাম 40%, 2,90,000 এর 40% ডেপ্রিসিয়েশন বের হয়েছে কিন্তু 1,16,000। এই দেখো ডেপ্রিসিয়েশন 4 নম্বর কলাম কি বের করে 2 into 3, মানে 2 হচ্ছে 2,90,000, 3 হচ্ছে 40%, 2,90,000 40% হচ্ছে 1,16,000। আচ্ছা, এখন ডেপ্রিসিয়েশন 5 equal to 4 plus 4, মানে 4 নম্বর কলাম যোগ 4 নম্বর কলাম। ডেপ্রিসিয়েশন 2008 সালে 1,16,000, যেহেতু আগের বছর নাই অবচয় সেই জন্য আমরা এখন ডেপ্রিসিয়েশন 1,16,000 হবে। আচ্ছা, এন্ডিং ক্যারিং ভ্যালু সমাপনী মূল্য, এন্ডিং ক্যারিং ভ্যালু হচ্ছে সমাপনী মূল্য,
6 equal 2 minus 4 2 হচ্ছে কি 2,90,000 এখান থেকে মাইনাস করব 4 নম্বর কলামে ডেপ্রিসিয়েশন 1,16,000 2,90,000 থেকে 1,16,000 মাইনাস করলে হলো কত 1,74,000 2008 সালে যেটা হচ্ছে সমাপনী মূল্য এন্ডিং ক্যারিং ভ্যালু 2009 সালে সেটা হবে গিয়ে বিগিনিং ক্যারিং ভ্যালু মানে প্রারম্ভিক মূল্য। তো 2008 সালে সমাপনী মূল্য ছিল 1,74,000 2009 সালে সেটা প্রারম্ভিক মূল্য হবে 1,74,000 ঠিক একই রকম 1,74,000 40% ডেপ্রিসিয়েশন বের হবে 69,600 1,16,000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিভাবে বের করব 1,16,000 এর সাথে এই 69,600 যোগ করে হবে 1,25,600 এখন 1,74,000 থেকে 1,25,600 মাইনাস করলে তোমার সমাপনী মূল্য বের হবে 1,04,400 1,04,400 আচ্ছা ঠিক একই রকম 2009 সালের সমাপনী মূল্য মানে এন্ডিং ক্যারিং ভ্যালু 2010 সালে হবে প্রারম্ভিক মূল্য 1,04,400 রেট 40% ডেপ্রিসিয়েশন 41,760 এখন প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিলে তোমার বের হবে কি এন্ডিং ক্যারিং ভ্যালু ঠিক একই রকম দেখো আমরা বের করব 2012 সালে ভালো করে বুঝো আবার 2011 সালে সমাপনী মূল্য ছিল কত এন্ডিং ক্যারিং ভ্যালু 37,584 সেটা 2012 সালে হবে গিয়ে প্রারম্ভিক মূল্য 37,584 37,584 40% অবচয় হয়েছে 17,584 17,584 এখন 37,584 থেকে 17,584 বাদ দিলে তোমার এন্ডিং ক্যারিং ভ্যালু কত হবে 20,000 আচ্ছা এখন অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন কি শুধু 2 লাখ হতে কিভাবে হলো স্যার ওই দেখো তোমার আগের বছর 2011 সালের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ছিল 2,52,416 সেখান থেকে তুমি যোগ করছো ডেপ্রিসিয়েশন 17,584 যোগফল হচ্ছে 2,70,000 এই হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন শিডিউল ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে তোমরা অঙ্কটা করার সময় প্রশ্নটা খাতায় লিখবে নোট করবে তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ফ্রেঞ্চিগঞ্জ সরকারি অনলাইনে ক্লাসের সাথে যুক্ত থাকো এবং ক্লাসগুলোকে নিয়মিত তোমরা দেখো ফেঞ্চুগঞ্জ কলেজে অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে ফেঞ্চুগঞ্জ কপ কলেজ যেটাকে তোমরা লাইক বা সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ